হচ্ছে চাষি ভাইদের নিজস্ব অনুষ্ঠান কিষাণ বাণী। কৃষি, মাছ চাষ, প্রাণী সম্পদ উন্নয়ন, সমবায়, ফল চাষ, কৃষি প্রযুক্তি, পশুপালন, গ্রামোন্নয়ন এ সব কিছু জানতে শুনুন কিষাণ বাণী। শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের কৃষি সহযোগ ও কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় অনুষ্ঠান কিষাণ বাণী। আজ কিষাণ বাণী অনুষ্ঠানে আমরা আলোচনা করব বাদাম চাষ। আমরা যারা চাষবাসের সঙ্গে যুক্ত আছি, আমরা তো সব ধরনের চাষ করি, কিন্তু বাদাম চাষ খুব কম হয় আমাদের জেলায়। কিন্তু বাদাম চাষের উপযুক্ত পরিবেশ, উপযুক্ত মাটি, তা সত্ত্বেও চাষটা কিন্তু খুব কম হয় এখানে। তো এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। এই আলোচনার জন্য আমরা পেয়েছি জেলার ডালশস্য গবেষণা কেন্দ্র থেকে এসেছেন অ্যাসিস্ট্যান্ট বোটানিস্ট গৌতম মাহাতো। গৌতমবাবু, আপনাকে আকাশবাণী মুর্শিদাবাদের পক্ষ থেকে নমস্কার। নমস্কার। যে কথা বলছিলাম যে বাদাম চাষ নিয়ে আজকে আমাদের আলোচনা। সব ধরনের ফসল হয়, কিন্তু বাদাম চাষটা কিন্তু খুব কম হয়। এটা প্রথমে একটু আপনাকে জিজ্ঞাসা করে নিচ্ছি, এই হওয়ার পেছনে কারণটা কি? অ্যাকচুয়ালি বাদাম চাষের প্রধান অন্তরায় হলো ভালো মানের বীজ, যেটা মুর্শিদাবাদ কেন আমাদের পশ্চিমবঙ্গে ভালো মানের বীজের একটা খুব অভাব দেখা দিচ্ছে। তো সেই ভালো মানের বীজ যাতে আমাদের রাজ্যে এবং বিশেষত মুর্শিদাবাদ জেলায় চাষিদের কাছে সহজলভ্য করা যায়, সেই নিয়ে আমাদের কৃষি দপ্তর এবং অন্যান্য যে সমস্ত ভারত সরকারের উদ্যোগে সেটা শুরু হয়েছে বীজ উৎপাদন পদ্ধতি বা বীজ উৎপাদন প্রোগ্রাম, সিড প্রোডাকশন প্রোগ্রাম। সেটা শুরু হয়েছে। আশা করছি এই সমস্যা 2-1 বছরের মধ্যে কেটে যাবে। তাহলে প্রথমে একটু জিজ্ঞাসা করে নিই যে আমাদের যে এই জেলায় বাদাম চাষের উপযুক্ত সময় কোনটা, কখন আমরা বাদাম চাষটা করতে পারি? বাদাম চাষ সারা বছরই করা যায়। প্রধানত খারিফ অর্থাৎ এই সময়, বর্ষার সময়ে বাদাম চাষ হয়, রবি সিজনে বাদাম চাষ হয় এবং বসন্তকালে অর্থাৎ স্প্রিং সিজনে ফেব্রুয়ারি মার্চেও বাদাম লাগানো যেতে পারে। আমাদের মুর্শিদাবাদ জেলাতে খারিফ সিজনে অর্থাৎ বর্ষাকালে বাদাম চাষের একটা বিপুল সম্ভাবনা রয়েছে। কারণ এই সময় উঁচু জমি যেগুলো রয়েছে, অর্থাৎ দোআঁশ মাটিযুক্ত উঁচু জমি, যেখানে ধান চাষ খুব একটা সম্ভব হয়ে ওঠে না, বৃষ্টির জলের উপর নির্ভর করতে হয়, সেই সমস্ত জমিতে ধান চাষের বিকল্প হিসাবে বাদাম চাষ কিন্তু চাষি ভাইদের কাছে খুব লাভজনক একটি চাষ আগামী দিনে হয়ে উঠতে পারে বলে আমি আশা করি। তো এই বাদাম চাষের জন্য মাটির কথা তো বললেন, কি ধরনের জমি আমাদেরকে পছন্দ করতে হবে, চয়েস করতে হবে, সে কথাও আমরা জানলাম যে একটু উঁচু জমির দরকার, যেখানে জলটা দাঁড়াবে, জল নিকাশি বন্দোবস্ত থাকতে হবে। হ্যাঁ, মানে জল জমে যাতে না থাকে। জল জমে থাকলেও প্রবলেম নেই, কিন্তু সেটা যেন 1 দিন বা 2 দিনের বেশি না থাকে জমিতে। আর কি কি জাত আমরা এখানে লাগাতে পারি? খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, চাষি ভাইদের কাছে এটা জানা খুব জরুরি যে আমরা কোন কোন জাতের বাদাম চাষ করব। চাষি বন্ধুরা ম্যাক্সিমাম বাজার থেকে কোনো জাতের নাম জানে না, যা বীজ পেলো কিনে নিল, তাতে তাদের কাঙ্ক্ষিত ফলন তারা পায় না। তাহলে ভালো ফলন পেতে গেলে ভালো জাত নির্বাচন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তো নতুন যে জাতগুলো রয়েছে, যেমন ICAR কোনার্ক বলে একটি জাত আছে, VRI 10, কাদরি লেপাক্ষী, এই 3টে জাত বিশেষত আমাদের পশ্চিমবঙ্গে মধ্যে মুর্শিদাবাদ জেলাতে চাষের উপযোগী এবং উচ্চ ফলনশীল জাত, তার সাথে সাথে রোগ প্রতিরোধ ক্ষমতাও যথেষ্ট রয়েছে। এই সমস্ত জাতগুলো শুধু যদি চাষ করতে পারেন কৃষক বন্ধুরা, তাহলে তারা বাড়তি অন্তত পক্ষে 15-20% বেশি ফলন পেতে পারবেন। আচ্ছা, এই জাতগুলো যদি লাগানো যায়, এই জাতগুলো তাছাড়াও আছে KDG 123,
আমাদের চাষি বন্ধুরা এখানে ম্যাক্সিমাম যে জাতগুলো লাগান সেটা হচ্ছে ধরনী এবং জিপিপিডি 5, যেগুলো 20 বছর 30 বছরের বেশি পুরানো। আচ্ছা। সেই জাতগুলো রোগ পোকা অত সহনশীল নয়, যে কারণে চাষি বন্ধুদের লাভের মুখ তারা দেখতে পান না, তাই বাদাম চাষ তাদের কাছে খুব একটা লাভজনক হয়ে ওঠে না। লাভজনক হয় না বলেই হয়তো বাদাম চাষ করে না। সেইভাবে হচ্ছে চাষ করছে, কিন্তু প্রসার হচ্ছে না, আরো যেভাবে প্রসারিত হওয়া উচিত ছিল সেটা সেভাবে হচ্ছে না। তো বাদাম চাষের জন্য প্রথমত বীজ তো আমরা ঠিক করলাম কোন কোন জাতের আমরা বীজ আরেকটা বিষয় আপনাকে একটু থামাই, এই বীজ যেটা চাষি বন্ধুরা চাষ করেন, ঠিক কতটা পরিমাণ বীজ লাগবে সেটাও কিন্তু চাষি বন্ধুদের কাছে সঠিক ধারণা নেই। আচ্ছা, বিঘা প্রতি সঠিক ধারণা না থাকার জন্য ম্যাক্সিমাম কৃষক বন্ধু মুর্শিদাবাদ জেলাতে কম হারে বীজ দেন। এবার কম হারে বীজ দিলে কিন্তু ফলন কাঙ্ক্ষিত হবে না। আচ্ছা, এখানে আপনাদের কৃষক বন্ধুদের মনে রাখতে হবে যে 20 কেজি পড অর্থাৎ খোসা সমেত 20 কেজি প্রতি বিঘা হিসাবে কিন্তু আপনাকে দিতে হবে। আচ্ছা, বিঘা প্রতি 20 কেজি খোসা সমেত, খোসা ছাড়ানো নয়, খোসা সমেত। আর সবসময় বীজ কিনবেন খোসা সমেত, কারণ খোসা ছাড়িয়ে যদি বীজ কেনা হয় সেই বীজে কিন্তু অঙ্কুরোদ্গম ভালো গাছ হবে না এবং তার ফলন কিন্তু কম হবে, ভালো হবে না। ঠিক লাগানোর আগে 1 থেকে 2 দিন আগেই আপনি খোসাটা ছাড়াবেন, তারপরে লাগাবেন। আচ্ছা, লাগানোর আগে তো বীজ শোধন তো নিশ্চয়ই, বীজ শোধন শিশুদের টিকাকরণ যেরকম জরুরি তেমনি বীজ শোধন জরুরি। বীজ শোধন কারণ বেশিরভাগ রোগ এবং পোকা বীজের মাধ্যমে বাহিত হয়, যেহেতু সেটা পডের মধ্যে থাকে, তাই আমাদের বীজ শোধন করা খুব জরুরি। কৃষক বন্ধুরা অন্যান্য ফসল যেভাবে বীজ শোধন করেন, চীনাবাদামের বীজ শোধন একটু অন্য ধরনের। এখানে বীজ শোধনের জন্য একটা বিশেষ কেমিক্যাল বাজারে পাওয়া যায়, ইমিডাক্লোরোপিড এবং হেক্সাকোনাজলের মিশ্রণ, যেটা বাজারজাত বিভিন্ন নামে রয়েছে। আমি জাস্ট 2-1টা নাম বলছি, যেরকম নিওনিক্স বলে পাওয়া যায়। 2 ml প্রতি কেজি বীজের সঙ্গে মিশিয়ে ছাওয়াতে 5 থেকে 6 ঘন্টা শুকিয়ে নিতে হবে, তারপরে জমিতে বীজ বপন। আচ্ছা, এই ওষুধটার বৈশিষ্ট্য হলো এটা একাধারে যেরকম পোকাকে দমন করবে, পোকার আক্রমণ ঠেকাবে, তার সঙ্গে রোগের প্রকোপও ঠেকাবে, অর্থাৎ ইনসেকটিসাইড এবং ফাঙ্গিসাইড বোথ প্রপার্টিজ এর মধ্যে রয়েছে। আর মানে চাষ করার পদ্ধতিটা কি, কিভাবে লাগাবে বা জমিটা কিভাবে তৈরি করবে? ঠিক, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং আমাদের কৃষক বন্ধুদের এই বিষয়েও অনেক সচেতনতার অভাব রয়েছে। আমরা প্রশিক্ষণের বন্দোবস্ত করেছি আমাদের ডালশস্য তৈলবীজ গবেষণা কেন্দ্র বহরমপুরে। যদি কৃষক বন্ধুরা আসেন আমরা সেখানে তাদের প্রশিক্ষণ দিই। সেখানে চাষের পদ্ধতি মাটি ঝুরঝুরে করতে হবে। মাটি ঝুরঝুরে 2 থেকে 3টে চাষ দেওয়ার পরে মাটি ঝুরঝুরে করে নিতে হবে। ঝুরঝুরে মাটি করার পরে আমাদের যে সার কতটা লাগবে সেটাতে আসছি, আমরা একটু পরে আলোচনায় আসছি। যদি সারিতে লাগানো যায় খুব ভালো হয়। অনেক কৃষক বন্ধু আছেন ছিটিয়েও লাগিয়ে দেন, তাতেও অসুবিধা নেই, কিন্তু ফলন একটু কম হবে। সারিতে লাগালে ফলনটা ভালো, সুবিধা হয়, ইন্টারকালচার অপারেশন অর্থাৎ অন্তর্বর্তী পরিচর্যাগুলো সুবিধা হয়। কিন্তু অনেক সময় কৃষক বন্ধুদের সেটা হয়ে ওঠে না সময়। যদি সারিতে বোনেন তাহলে 30 সেন্টিমিটার অন্তর সারি হবে। আচ্ছা, আর প্রতি সারিতে 10 সেন্টিমিটার অন্তর করে একটা করে বাদাম বীজ দেওয়া হবে। আচ্ছা, তাহলে 30 সেন্টিমিটার অন্তর লাইন হবে, সারি হবে, আর প্রতি সারিতে 10 সেন্টিমিটার অন্তর করে একটি করে বাদাম বীজ দেওয়া হবে, বাদাম লাগানো হবে। তাতে সর্বোচ্চ ফলন চাষি বন্ধুরা পেতে পারবেন। আচ্ছা, চাষ করার সময় তো একটা সার ব্যবহার করতে হবে। নিশ্চয়ই। কি ধরনের সার ব্যবহার করব? অ্যাকচুয়ালি আমরা চাষ করার সময় যেটা বলি কৃষক বন্ধুদের, যে ইউরিয়া, এসএসপি এবং এমওপি এইভাবে করতে হবে। কখনোই 10-26 বা ডিএপি এই ধরনের সার ব্যবহার না করাই শ্রেয়। কারণ এসএসপি ব্যবহার করলে আমাদের অতিরিক্ত আমরা ক্যালসিয়াম, সালফার সেগুলোও পেতে পারি, যেটা চীনাবাদাম চাষের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। এবং আশ্চর্য হবেন যে চীনাবাদাম চাষে ইউরিয়া মাত্র 6 কেজি প্রতি বিঘাতে লাগে। আচ্ছা, তার মধ্যে লাগানোর সময় 3 কেজি, চাপান সার হিসাবে 3 কেজি বিঘা প্রতি, দুবারে সেটা দিতে হবে। আর এসএসপি 50 কেজি এবং এমওপি 13 কেজি। এই হচ্ছে মূল সার হিসেবে আমাদের
লাগানোর সময় দেওয়া যেতে পারে, আচ্ছা, মানে যখন জমিটা যখন তৈরি জমি করব। তৈরি হবে। আর চাপান সার হিসাবে চাপান সার হিসেবে শুধু 3 কেজি ইউরিয়া, আর কিছু আর কিছু দেওয়ার আচ্ছা। প্রয়োজন নেই। এরপরে কতদিন পর গাছটা একটু বড় হবে বা তারপরে পরিচর্যা যেটা, এটা খুব গুরুত্বপূর্ণ। বাদাম চাষের ফলন সঠিকভাবে পেতে গেলে আগাছা নিয়ন্ত্রণ একটা খুব গুরুত্বপূর্ণ। কারণ বাদামের অনেক মানে কৃষক বন্ধু করেন কি, যে 30 দিন 35 দিন পর ঘাস বেশি হয়ে যাচ্ছে, একটু মাটিটা কুপিয়ে দেব। বাদাম চাষে কিন্তু 25 ডেজ লেটার, অর্থাৎ 25 দিন পর জমিতে আর কোনো রকম ডিস্টার্ব করা যাবে না। আচ্ছা, কারণ ফুল মানে চলে এলে ফুল থেকে ফল হবে, সেই ফলটা মাটিতে ঢুকলে তবে সেটা বাদাম হবে। আচ্ছা, তাহলে 25 দিনে যদি ফুল চলে আসে, তারপরে কিন্তু জমিতে আপনি যাই চাষ করুন, মানে কোনো রকমভাবে ইন্টারকালচার করুন, সে ঘাস তুলুন বা কুপিয়ে দিন, তাতে কিন্তু ফলন কমে যাবে। আচ্ছা, তাই আপনাদের যা কিছু করণীয় 25 দিনের মধ্যে করতে হবে। তাই প্রথমে লাগানোর সাথে সাথে যদি আমরা প্রিমার্জেন্স হার্বিসাইড, অর্থাৎ প্রথমেই যদি আমরা আগাছানাশক দিতে পারি, তাহলে সেই আগাছানাশক 15 থেকে 20 দিন পর্যন্ত জমিকে আগাছা মুক্ত রাখবে, যেটা চাষের ক্ষেত্রে খুব জরুরি। সেক্ষেত্রে আমাদের পেন্ডিমিথিলিন আমরা দিতে পারি। তাছাড়াও ডাইক্লোসুলাম বলে একটা ওষুধ পাওয়া যায়, যেটা বাদামের জন্য লেভেল ক্লেম, যেটা বাজারে বিভিন্ন রকম নামে পাওয়া যায় এবং এর ডোজও খুব কম, মাত্র 12.4 গ্রাম 1 একরের জন্যে। অর্থাৎ 3 বিঘার জন্যে 12.4 গ্রাম, বিঘাতে প্রায় 4 গ্রামের মতো লাগে এবং খুব এফেক্টিভ। 15 থেকে 20 দিন পর্যন্ত জমিকে আপনার সম্পূর্ণ আগাছা মুক্ত করবে। আচ্ছা, আর ঠিক 15 থেকে 20 দিনের মাথায়, অর্থাৎ ফুল আসার আগে, যদি আমরা একটা পোস্ট ইমার্জেন্স হার্বিসাইড অর্থাৎ আগাছানাশক প্রয়োগ করতে পারি, যেটা আমরা পাটের ক্ষেত্রেও দিই, তড়গা সুপার দিই। তাছাড়াও আমাদের আইরিস বলে একটা বাজারে পাওয়া যায়, সেটা যদি আমরা অ্যাপ্লাই করতে পারি 2 ml প্রতি লিটার জলে গুলে, সেক্ষেত্রে কিন্তু আমরা জমিকে সম্পূর্ণ রকম আগাছা মুক্ত করতে পারবো এবং কোনো রকম ডিস্টার্ব ছাড়া আমাদের চীনাবাদাম চাষ করতে পারবো এবং সেক্ষেত্রে চাষের খরচ আমরা অনেকটা কমাতে পারবো, যা থেকে চাষি বন্ধুরা কিন্তু লাভের মুখ বেশি করে দেখতে পাবে, লাভটা বেশি হবে। তো এই যে বাদাম চাষ করলাম, তো মোটামুটি এই যে জাতের কথা আপনি বললেন, সেই জাতগুলো মোটামুটি কত দিনের জাত, কতদিনে এটা হারভেস্ট হবে? হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কারণ ডিউরেশন একটা ইম্পর্টেন্ট। চীনাবাদাম কিন্তু 95 থেকে 110 এই ডিউরেশনের মধ্যে। যে জাতগুলো বললাম এগুলো সবই 100 থেকে 105-7 দিনের মধ্যে এগুলো পাবে। আর চীনাবাদাম চাষে আরেকটা গুরুত্বপূর্ণ, বা উপরের অংশ দেখে কিন্তু আপনি বুঝতে পারবেন না যে বাদামটা ম্যাচিউর হয়েছে কি হয়নি, ফসলটা তোলার উপযুক্ত হয়েছে কি হয়নি। তাই জাত যখন কোন জাত নিচ্ছেন, সেটা কতদিনে ম্যাচিওর হবে, এটা কিন্তু কৃষক বন্ধুদের জেনে রাখাটা জরুরি। কারণ বাদাম আপনি যত রাখবেন তত কিন্তু ও থাকবেই, চলতেই থাকবে। 120 দিন, 130 দিন, 135 দিন, তাতে কিন্তু অন্য চাষের ক্ষেত্রে পরবর্তী যে চাষ, তাতে কিন্তু কৃষক বন্ধুরা অসুবিধায় পড়তে পারেন। তাই 100 থেকে 105 বা 7 দিনের মধ্যে আপনি হারভেস্টিং করে নিন, তুলে নিন ফসলটা। হ্যাঁ। আর কি ধরনের রোগ পোকার আক্রমণটা হতে পারে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তার আগে আমি একটা কথা কৃষক বন্ধুদের বলবো, বাদাম চাষ মুর্শিদাবাদে কিন্তু প্রাণী পালন একটা খুব গুরুত্বপূর্ণ। তো বাদামের যে উপরের অংশটা, অর্থাৎ যে পাতা বা ডাল, গাছ যেটা আমরা বলি মানে থাকে, সেটা কিন্তু এই সমস্ত গবাদি পশুর সুষম আহার হিসাবে ব্যবহৃত হবে এবং গাইদেরকে যদি খাওয়ানো যায় ফডার হিসাবে, তাহলে কিন্তু তাদের দুধ দেওয়ার ক্ষমতা বা প্রবণতা বাড়বে। এটা হাইলি প্রোটিনেসিয়াস একটা ক্রপ এবং প্রোটিন শুধু যে বীজ বা পড তাতে থাকে তা নয়, পুরো গাছের মধ্যে সেটা থাকে। তাহলে তো যারা ধরুন কৃষক বন্ধু যাদের বাড়িতে 2-4টে গরু আছে, প্রত্যেক কৃষক বন্ধুর বাড়িতে 1-2টো গরু থাকেই অন্তত, তাহলে যাদের 5-6টা গরু আছে, যারা এই চাষের পাশাপাশি
গো পালন করেও জীবিকা নির্বাহ করেন, তাদের তো মনে হয় বছরে একবার অন্তত বাদাম চাষ করা ভালো। একদম বাদামের ফলটা তো আমরা পাচ্ছি, তার সঙ্গে সঙ্গে আমরা গরুর খাবার হিসাবেও আমরা এটা ব্যবহার করতে পারছি, এবং এটা খুব মানে বললেন খুব প্রয়োজনীয় জিনিস গরুর খাবারটা, যেটা আমরা সবুজ ঘাস বলি। শুধু খাবার নয়, ঘাসে যা প্রোটিন থাকে বাদাম গাছে তার থেকে অনেক বেশি থাকে। পরিমাণ প্রোটিন বাহ, থাকে। এটা খুব ভালো। কৃষক বন্ধু যারা আমাদের এই অনুষ্ঠান শুনছেন, এটা একটা খুব ভালো দিক। যাদের বাড়িতে গরু আছে অন্তত তারা কিছুটা জমিতে অন্তত একবার বাদাম চাষ করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের দুই দিক থেকেই লাভ। শুধু সেটা নয়, যে সমস্ত জমিগুলো অনুর্বর, আমি উর্বর জমিতে চাষ করতে বলবো না চীনাবাদাম, যেগুলো অনুর্বর জমি সেই জমিগুলোতে চাষ করুন, কারণ চীনাবাদাম তৈলবীজ হলো, এ কিন্তু মাটিতে নাইট্রোজেন ফিক্সেশন করে ডাল শস্যের মতো। আচ্ছা, অর্থাৎ এটা সিম্বগোত্রীয়, এবং এর নডুলেশন আমাদের মুর্শিদাবাদে খুব ভালো হয়। আমাদের মানে লোকালি যে রাইজোবিয়াম মাটিতে, তার জন্য বাইরে থেকে রাইজোবিয়াম দেওয়ার প্রয়োজন পড়ে না। মুর্শিদাবাদের মাটিতে কিন্তু যথেষ্ট বাদামের রাইজোবিয়াম আছে। শুধু চাষি বন্ধুদের একটা মনে রাখতে হবে, যখন পটগুলো ছাড়িয়ে আপনারা চাষ করবেন, সেই খোসা কিছু জমিতে ছিটিয়ে দেবেন। সেই খোসার মধ্যে রাইজোবিয়াম লেগে থাকে, যা জমিতে দিলে আপনাকে আলাদা করে রাইজোবিয়াম দেওয়ার প্রয়োজন হবে না। এছাড়া অনুখাদ্যের কি প্রয়োজন আছে? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, যেটা কৃষক বন্ধুরা সহজে এড়িয়ে যান, যে চাষ তো করলাম, সার দিলাম, সব কিছু করলাম, ভালো বীজ দিলাম, কিন্তু তারপরও দেখা যাচ্ছে কিছু বাদাম ফাঁকা থেকে যাচ্ছে, কিছু বাদাম অপুষ্ট হয়ে যাচ্ছে, যতটা হওয়ার কথা ছিল সেটা হচ্ছে না, বাদামটা ভরছে না, উপর নাই খোসাটা নড়ছে, ভিতরটা বীজটা ছোট হচ্ছে, এই সমস্যাগুলো থেকে যায়। তো সেগুলোর মূল কারণ হচ্ছে অনুখাদ্য, এবং অনুখাদ্যের মধ্যে মুর্শিদাবাদ জেলাতে জিঙ্ক এবং বোরনের অভাবটা কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে। বিশেষত আমাদের বহরমপুরে আমাদের গবেষণা কেন্দ্রে আমরা দেখেছি যে জিঙ্ক বোরন যদি আমরা স্প্রে না করি তাহলে ফলন কিন্তু অনেকটাই কমে যাবে। তাই জিঙ্ক এবং বোরন এই দুটো কিন্তু, এবং মনে রাখতে হবে যে কখন স্প্রে করব। সবসময় হচ্ছে ফুল আসার আগে স্প্রে করতে হবে, অর্থাৎ 15 থেকে 20 দিনের মধ্যে একবার স্প্রে করতে হবে, আর 40 থেকে 45 দিনের মধ্যে যখন পেগ তৈরি হবে সেই সময়, কারণ পরে স্প্রে করলে কিন্তু কোনো কাজ হবে না, কোনো লাভ হবে না। আরেকটা বিষয় কথা প্রসঙ্গে আমরা ভুলে গেছি বলতে, আলোচনা করতে কৃষক বন্ধুদের সাথে, যে আগাছা নাশক যখন আমরা দেব, কৃষক বন্ধুরা যেটা করেন যে নজেলে বিষ প্রয়োগ করেন, কীটনাশক বা ছত্রাকনাশক, সেই নজেল ব্যবহার করেই কিন্তু আগাছা নাশক প্রয়োগ করেন। তা কিন্তু করলে ভালো ফল পাওয়া যাবে না। ভালো ফল পেতে গেলে যেটা কাটা নজেল বলা হয় কৃষক বন্ধুদের ভাষায়, সেই কাটা নজেল ব্যবহার করতে হবে, এবং সামনের দিকে না এগিয়ে পেছনের দিকে পেছোতে হবে স্প্রে করার সময়, যাতে যেখানে স্প্রে হচ্ছে তার উপরে যেন পা না পড়ে, কারণ তার উপরে যদি পা পড়ে যায় তাহলে সেখানে কিন্তু আবার আগাছা বেরিয়ে আসবে। এটা একটা ঠিক খুব ভালো, খুব গুরুত্বপূর্ণ, মানে আমরা আমাদের অভ্যাসবশত আমরা স্প্রে করতে করতে এগিয়ে যাই, কিন্তু আগাছানাশক স্প্রে করার সময় কিন্তু পিছিয়ে আসতে হবে, তাহলে আমরা যেটা আমরা ছড়ালাম সেটা যাতে নষ্ট না হয়। এই যে ঠিক। এমনি সেচের ব্যবস্থা তো কিছু প্রয়োজন আছে কি? সেচ বর্ষায় যদি আমরা না, বর্ষার বাদামে কোনো সেচের প্রয়োজনীয়তা নেই, এবং বাদাম একটা অদ্ভুত ফসল, আমরা এই কারণে বলি, আপনার 20 দিন 25 দিন এক্সেসিভ ড্রাই হয়ে গেলেও গাছ মরবে না, ফলন খুব একটা বেশি হ্যাম্পার হবে না। আবার যদি বৃষ্টিতে টানা বৃষ্টি হয়ে যাচ্ছে, হয়তো 7 দিন 10 দিন, আপনার অন্যান্য ফসল নষ্ট হয়ে যাবে, বাদাম কিন্তু নষ্ট হবে না। যদি জল দাঁড়িয়েও যায়, অনেক সময় হয় প্রচুর বৃষ্টি হচ্ছে, 2 দিন 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে, কৃষক বন্ধুদের পক্ষে জলটা বের করে দেওয়া সম্ভব হচ্ছে না, তাতেও কিন্তু যথেষ্ট ফল পাওয়া যায়, ফলন পাওয়া যাবে। তাহলে সবটাই আমরা আলোচনা করলাম। আরও যেটা একটু জানার দরকার, সেটা মানে বিঘা প্রতি ফলনটা কেমন হয় বাদামের? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কারণ দিনের শেষে তো আমরা ফলনটাই দেখব কতটা ফলন হয়। তো আমাদের মুর্শিদাবাদ জেলাতে খারিফ খন্দে যে বাদামটা চাষ করা হবে, সেটার ফলন শুধু মুর্শিদাবাদ জেলা নয়, সারা পশ্চিমবঙ্গ, সারা ভারতবর্ষে একটু কম হয়। আর রবি এবং
স্প্রিং সিজনে বসন্তকালে যে বাদামটা লাগানো হয় সেটাতে ফলন অনেক বেশি হয়। বেশি হয়। তো খারিফ খন্দে যে ফলন সেটা 2000 থেকে 2500 কেজি প্রতি হেক্টারে, অর্থাৎ 1 হেক্টারে 2000 থেকে 2500 কেজি। আর রবি এবং রবি সামারে যেটা হয়, রবি স্প্রিংয়ে যেটা হয়, তাতে 3000 থেকে 3500 কেজি ফলন পাওয়া যেতে পারে। আচ্ছা। এবং এই যে ফলন, এই ফলন পশ্চিমবঙ্গ কিন্তু ভারতবর্ষের মধ্যে চীনাবাদাম যে প্রোডাক্টিভিটি তাতে কিন্তু সব থেকে এগিয়ে ফার্স্ট। আচ্ছা। এরিয়া আমাদের কম, কিন্তু প্রোডাক্টিভিটি আমাদের সব থেকে বেশি। খুব ভালোভাবে যদি যতটুকুই লাগাক, মানে ফলনটা আমাদের ভালো হয়। খুব একটু যদি যত্ন সহকারে চাষ করা যায়, এটা ফলন কিন্তু বাড়ানো যাবে। ইলাস্টিক ক্রপ বলা হয়, অর্থাৎ ফলন কিন্তু কৃষক বন্ধুরা চাইলে বাড়াতে পারেন। আমরা যদি একটা অ্যাপ্রক্সিমেট একটা হিসাব করি, খরচটা কেমন হতে পারে বিঘা প্রতি? খরচ বিঘা প্রতি 10,000 টাকা, 8 থেকে 10,000 টাকা বিঘা প্রতি। বিঘা প্রতি 8 থেকে 10,000 টাকা। এবার ফলন সেখান থেকে কৃষক বন্ধুরা মোটামুটি প্রায় 30,000 টাকার মতো বিঘা প্রতি পেতে পারে। মানে তাহলে ভালো তো। 30,000 টাকা যদি বিঘা প্রতি আমাদের লাভ হয়, 25 থেকে 30,000 টাকা কিন্তু সে পেতে পারেন। মানে লাভ খরচ বাদ দিয়ে, খরচ বাদ দিয়ে 20,000 টাকা 20,000 টাকা মতন হতে পারে। তাহলে ভালো তো। একটা 3 মাসের মধ্যে একটা ফসল 20,000 টাকা। অন্য কোনো, আমার মনে হয় অন্য কোনো ফসলে দেবে বলে কেউ পাবে না। অন্যান্য ফসল করে চাষ করে কিন্তু এরকম এতটা লাভ পাওয়া যাবে না। মুর্শিদাবাদে আপনি শুনলে অবাক হয়ে যাবেন, চীনাবাদাম চাষের যে বাজার সেটা কিন্তু দিন দিন যেমন বাড়ছে। এখানে যে সমস্ত সেলফ হেল্প গ্রুপগুলো রয়েছে বা কিছু বাড়িতে রয়েছে, যারা এই চীনাবাদামটা কিনে চিক্কি বানাচ্ছে। আপনি যদি ট্রেনে যান দেখবেন বাদাম ভাজার যে প্যাকেটিং করছে তার সঙ্গে চিক্কি বানাচ্ছে। সেগুলো কিন্তু যথেষ্ট কৃষক বন্ধুদের সাথে সাথে তাদের পরিবারেরও আর্থিক উন্নতি হচ্ছে। এবং ছোট ছোট কটেজ ইন্ডাস্ট্রি কিন্তু গড়ে উঠছে, এবং লালগোলা চত্বরে কিন্তু যথেষ্ট হারে এটা স্প্রেড হয়েছে। মানে বাদাম চাষটা স্প্রেড হয়েছে, এবং আগামী দিনে আরো হবে, সেই উদ্দেশ্য নিয়েই আমরা করছেন। কোনো কৃষক বন্ধুরা যদি চাষ করতে চায়, তো এই চাষের জন্য কি সরকারি কোনো সুযোগ সুবিধা রয়েছে? সরকারি সুযোগ সুবিধা আমাদের কিছু এফএলডি আসে, অর্থাৎ ফ্রন্টলাইন ডেমনস্ট্রেশন। কিছু সিলেক্টেড ফার্মার্সকে আমরা কিছু ট্রেনিং দিই যেখানে হয়, আর কিছু বীজও আমরা ফ্রিতে দিই। পশ্চিমবঙ্গ সরকারের যে আমাদের মেদিনীপুরে একটা রিজিওনাল স্টেশন হয়েছে, তারা সিড প্রোডাকশনের জন্যে একটা প্রোগ্রাম নিচ্ছে। অর্থাৎ কৃষক বন্ধুরা যদি চান তাহলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। যদিও তাদের দূরে যেতে অসুবিধা হয়, বহরমপুরে আমাদের ডাল শস্য গবেষণা কেন্দ্রে আসেন, আমরা কৃষক বন্ধুদের যোগাযোগ করিয়ে দেব। সেক্ষেত্রে তারা বীজ পাবে, এবং যে বীজটা তৈরি করবে সেটা কিন্তু তারাই আবার বাইব্যাক করে নেবে, কিনে নেবে, এটাও নিশ্চয়তা দিচ্ছে। তো সেটা আপনারা যোগাযোগ করতে পারেন। তাহলে বন্ধুরা, এতক্ষণ আমরা বাদাম চাষ নিয়ে, বিশেষ করে চীনাবাদাম চাষ নিয়ে এতক্ষণ আমরা আলোচনা করলাম। যেসব কৃষক বন্ধু প্রচলিত যে চাষবাস, সেই চাষবাস থেকে বেরিয়ে এসে যদি একটু অন্যরকম চাষ করার চিন্তাভাবনা করেন, তাহলে কিন্তু বাদাম চাষটা করতে পারেন। কারণ বাদাম চাষে অন্যান্য চাষের থেকে একটু ভালো লাভ রয়েছে, যদি আপনি একটু যত্ন সহকারে এই চাষটা করেন। আর সেরকম যদি কোনো অসুবিধে হয়, তাহলে আপনারা আপনার জেলার যে বহরমপুরে অবস্থিত ডাল শস্য গবেষণা কেন্দ্র রয়েছে, সেখানে গিয়ে যোগাযোগ করে আরও বিস্তারিতভাবে আপনারা জেনে নিতে পারবেন। এই বিষয়ে এতক্ষণ আমরা আলোচনা করছিলাম বাদাম চাষ নিয়ে, আর এই আলোচনার জন্য আমরা পেয়েছিলাম ডাল শস্য গবেষণা কেন্দ্রের অ্যাসিস্ট্যান্ট বোটানিস্ট গৌতম মাহাতোকে। গৌতমবাবু, আপনাকে আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধু, শ্রোতা বন্ধু প্রত্যেকের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। পরবর্তী প্রসঙ্গে যাওয়ার আগে আসুন আমরা শুনি লোকগীতি, শিল্পী কণা ভদ্র। আমার কচি গাছের মাচানেতে লাউ ধরেছে,
আমার কচি গাছের মাচানেতে লাউ ধরেছে, মিন সেজে তাই বাজার থেকে চিংড়ি এনেছে, মিন সেজে তাই বাজার থেকে চিংড়ি এনেছে। আমার কচি গাছের মাচানেতে লাউ ধরেছে, আমার কচি গাছের মাচানেতে লাউ ধরেছে। এতক্ষণ শুনলেন লোকগীতি, শিল্পী কণা ভদ্র। এবারে স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান। এখন আমরা উপস্থিত আছি বেলডাঙ্গা 2 নম্বর ব্লকের শক্তিপুর ডাঙ্গাপাড়া গ্রামে। আর এখানে এসেই আমরা পেয়েছি দুজন গোপালককে, একজন মহিলা গোপালক এবং একজন পুরুষ গোপালক। তাদের গোপালনের যে অভিজ্ঞতা সেসব কথাই আমরা এখন শুনবো। আসুন তার আগে একটু আমরা পরিচয় করে নিই। কী নাম আপনার? আমার নাম রবি কর্মকার। রবি কর্মকার। আপনার নাম কি? রীতিশা মণ্ডল। রীতিশা মণ্ডল। তো তোমাদের কতগুলো গরু আছে? আমাদের বাড়িতে 5টা গরু আছে, এমনি বড় গরু, আর 2টো গরুর গাভীন বাচ্চা হবে। ছাই মায়ে কতগুলো? ছায়া মায়ে এখন 5টাই আছে। ছাই মায়ে 5টা আছে। আপনার কটা আছে? আমার 4টে আছে, বড় 4টে। গরু আর 2টো বাচ্চা। আচ্ছা, কি জাতের গরু? আমার 2টো জার্সি আছে আর 2টো হলস্টেন আছে। 2টো জার্সি আর 2টো হলস্টেন বাইরে। হলস্টেইন। 5টা তো কি জাতের গরু? গরুগুলো কি? 2টো জার্সি গরু, ওই 2টো দুধ দেয়, আর এমনি গরু আছে অতটা বড় নয়, বাচ্চা মতন। হ্যাঁ, সবই কি জার্সি নাকি? হ্যাঁ, হ্যাঁ, সবই জার্সি। তার মধ্যে দুটোতে দুধ দেয়? হ্যাঁ। কত করে দুধ দেয়? ওই একবার 8 কেজি করে দুধ দেয় দুটোতে। দুবেলা দুধ দেয় নাকি? হ্যাঁ, দুবেলাতেই দুধ দেয়। দুবেলাতে কত করে দুধ দেয়? সেই সকালবেলায় মনে করুন 16 কেজি দিল হয়তো দুটোতে মিলিয়ে, আর বিকেলবেলায় যখন দুধ দেয় সন্ধ্যাবেলার দিকে একটু কম হয় তার থেকে। কি করো সেই দুধগুলো? সেই দুধগুলো হয়তো ঘরে কিছু রেখে 1 কেজি 1.5 কেজি রেখে মানে ঘোষকে দিয়ে দিই, বিক্রি করে দিই। মানে বাড়ি থেকে এসে নিয়ে যায়? হ্যাঁ, আমাদের বাড়িতে এমনি ঘোষ গায়ে দোয়াতে আসে, দিয়ে হয়তো ঘরে খাওয়ার জন্য আমার বাচ্চা ছেলে আছে তার জন্য রেখে 1 কেজি 1.5 কেজি রেখে দিয়ে ও ঘোষকে দিয়ে দিই। কত করে দেয় দাম? ওরা দেয় 25 টাকা 28 টাকা এরকম দেয়। 25 টাকা 28 টাকা কিলো। আপনার কতটা হয়? কটায় দুধ দিচ্ছে আপনার? 2টো গরু গাভিন আছে 9 মাস, আর 2টো গরুই দুধ দেয়। একটাই আপনার সকালের দিকে 11 কেজি দেয়, একটা 8 কেজি দেয়, আর ওবেলায় একটা 4 কেজি দেয়, একটা 5 কেজি দেয়। এই যে গরুগুলো গাভিন আছে যেগুলো, সেগুলো কি দুধ দিচ্ছে এখন? না, বন্ধ করে দুধ দিয়েছে? দিচ্ছে না এখন। 9 মাসে মোটামুটি এখন 9 মাস চলছে, 9 মাস এবার বাচ্চা দেবে ওরা। বাচ্চা দেবে। তার মানে কতদিন দুধ দেয় ওগুলো? দুধ আপনার ওই কবে ছেড়েছে এই দুধ? দুধ ছেড়েছি আমি 8 মাসে ছেড়েছি, মানে 2.5 মাস মতন ছাড়া হয়েছে দুটো, আর 2.5 দুটো মাস দিচ্ছে। দুটোই দিচ্ছে। মানে মানে অনেক দিনই তো দুধ দিয়েছে নাকি? হ্যাঁ, অনেক দিন। অনেক দিন। এটা খাওয়ার পরিমাণের চাপে হয়। খাবারটা যদি ভালো দেয়, সবজি কাঁচা খাবার, তাহলে দুধটা একটু ভালোই হয়, তো মানে বেশি দিন দেয়। বেশি দিন। তো খাবারটা কি ব্যবহার করেন আপনারা? খাবারটা আমি মাঠে আপনার কাটা দরুনে ভুট্টো গামা এসব কিনে নিয়ে আসি, তারপরে বাজার থেকে খোল, তারপরে ভুট্টোর আঠা এসব দিই, খুদের ভাত এগুলা দিই, তাহলে শরীরটাও ভালো থাকে, আবার দুধটাও একটু ভালো পাওয়া যায়। তো এমনি জমি জায়গা কিছু আছে নাকি? হ্যাঁ, জমি জায়গা আপনার ওই কাটা চারেক মতন আছে। সবুজ ঘাস কিছু চাষ করেন না? হ্যাঁ, চাষ বলতে আপনার ওই ভুট্টো গামাটাই লাগাই গরু খাওয়ার জন্য। আচ্ছা। এতক্ষণ শুনলেন স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান।